ওয়েলকাম টু সাকসেস মিটার। এক দাগে যে 6টা বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা করব। মাধ্যমিকের কথা মাথায় রেখে এই কোয়েশ্চেন সেটটা বানানো হয়েছে। দেখো, তোমরা ভিডিওটা দেখার সময় এখন তোমরা পজ করে খাতা পেন নিয়ে এসো, আমরা একসাথে অঙ্কগুলো করব, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। চলো শুরু করি। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম। আমরা চক্রবৃদ্ধি, সুদ এবং সমাহার হ্রাস বৃদ্ধিতে আমরা যে সূত্রটা জেনেছি সেই সূত্র এখানে ব্যবহার করব। 2n বছর পরে মেশিনের দাম হবে, ফর্মুলাটা হচ্ছে p ইন্টু 1 প্লাস অথবা মাইনাস, হ্রাস হলে মাইনাস আর বৃদ্ধি হলে প্লাস হয়, হ্রাস হলে মাইনাস হয়। p ইন্টু 1 মাইনাস তা 2n বছর আমরা সমহার বৃদ্ধি বা হ্রাস এবং চক্রবৃদ্ধি শুধু এই ফর্মুলাটা জেনেছি। ফর্মুলাটা হচ্ছে p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, r/100 টু দি পাওয়ার n। বৃদ্ধি হলে এখানে প্লাস হতো, যেহেতু এখানে হ্রাস আছে সেই জন্য মাইনাস হবে। এবার আমি ফর্মুলার পরে আমি মানগুলো পুট করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। এখানে বলেছে মেশিনের বর্তমান মূল্য হচ্ছে 2p টাকা, 2 ছোট হাতের p, আর এটা হচ্ছে 1 মাইনাস, আর মেশিনের দাম 2r% হারে হ্রাস হচ্ছে, তাহলে এখানে 2r লিখতে হবে বাই 100, আর এটা 2n বছর পরে মেশিনের দাম জানতে চেয়েছে, তাহলে উপরে টু দি পাওয়ার 2n হবে। এবার আমরা যদি এটা কাটি 1 আর নিচে আছে 100, কেটে গেলে 50 হয়, তাহলে আমরা 50 হচ্ছে, তাহলে 2p ইন্টু 1 মাইনাস 1/50 মানে r/50 টু দি পাওয়ার 2n, 2p ব্র্যাকেটের মধ্যে উইদিন ব্র্যাকেট 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n, ডিএটা হবে সঠিক উত্তর। নেক্সট, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য আর বিমল কিছু টাকা, যেটা বের করতে হবে, ধরে নিচ্ছি x টাকা, কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে অমল 500 টাকা 9 মাসের জন্য, তাহলে প্রতি মাস হিসাবে যদি আমি হিসাব করি তাহলে 5 9 4500। অমলের হচ্ছে মূলধন প্রতি মাস হিসাবে 4500, আর বিমলের মূলধন 6 মাসের জন্য কিছু টাকা, আমি ধরে নিচ্ছি x টাকা, x টাকা 6 মাসের জন্য মানে হচ্ছে 6x। এখানেও গুণ হলো, এখানেও গুণ হলো। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। প্রথমটা হচ্ছে অমল এবং পরেরটা হচ্ছে বিমল। এবারে মোট লাভ হয়েছে 69, বিমলের লাভ হচ্ছে 46। প্রথমটা বলেছি অমল আর পরেরটা হচ্ছে বিমল। এখানে বিমলের লাভ 46 আর টোটাল লাভ হচ্ছে 69, তাহলে অমলের লাভ হবে 69 থেকে 46 বাদ দিলে হয়ে যাচ্ছে 23। তাহলে বাঁ দিকে যেটা লিখলাম এটা 23, বাঁ দিকে যেটা লিখলাম এটা যে মূলধনের অনুপাত, আর ডান দিকে এটা হচ্ছে লাভের অনুপাত। মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সবসময় সমান হয়। তাহলে এটা সলভ করলে আমি x এর ভ্যালু পেয়ে যাব। এটা হচ্ছে 4500 4500/6x is equal to 23/46। এটা কাটলে 2 হবে, এটা 2 3 6 হবে, 3 15 4500, তাহলে 1500।
এই 1500 বাই এক্স, আর এদিকে 1, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স এক্স, তাহলে এক্স হচ্ছে 1500। তাহলে বিমল কিছু টাকা 6 মাসের জন্য নিয়োজিত করেছিল। এখানে বলেছে ব্যবসায় বিমলের মূলধন কত, বিমলের মূলধন, তাহলে বিমল কিন্তু 1500 টাকা রেখেছে 6 মাসের জন্য, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 1500 টাকা। এ দিয়েছে, অমল দিয়েছে 500 টাকা 9 মাসের জন্য, আর বিমল দিয়েছে 1500 টাকা 6 মাসের জন্য। নেক্সট, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, আর এবং বলেছে y ইজ ইকুয়াল টু 4 যখন x ইজ ইকুয়াল টু 8। তো এইটাকে ধরে আমাদের করতে হবে। প্রপোর্শনাল টু চিহ্ন উঠে গেলে আমরা জানি একটা কে বসে, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটা হচ্ছে x সমান কে ওয়াই স্কোয়ার, এক্স সমান কে ওয়াই স্কোয়ার। এবার আমি ওয়াইয়ের জায়গায় 4, তাহলে আর এক্সের জায়গায় 8 বসিয়ে দেব, তাহলে হবে 8 ইজ ইকুয়াল টু কে ইন্টু 4 স্কোয়ার। তাহলে এখানে কে এর ভ্যালু কি পাবো, কে এর ভ্যালু পাবো 8 বাই 4 স্কোয়ার মানে 16, এটা কাটলে হবে 1 বাই 8 2 16 2। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, এক্স সমান হাফ ইন্টু ওয়াই স্কোয়ার, হাফ ইন্টু ওয়াই স্কোয়ার। এবার বলেছে এক্স যদি 32 হয় তাহলে ওয়াই এর মান কত। তাহলে এবার এক্স জায়গায় এখানে আমি 32 বসিয়ে দেবো, তাহলে 32 ইজ ইকুয়াল টু 1/2 ওয়াই স্কোয়ার, 1/2 ওয়াই স্কোয়ার। এই টুটা এদিকে চলে এলে কি হয়ে যাবে, 32 দুগুণে 64, 64 সমান ওয়াই স্কোয়ার। আর 64 মানে আমরা সবাই জানি 8 স্কোয়ার, 8 স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে গেল 8, বিয়েরটা হবে সঠিক আনসার। তোমরা আমার সাথে করো একসাথে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট আমি যাচ্ছি 4-এ, 4 5 একই রকম। x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। এটা সরল সুদ, সরল সুদের ফর্মুলা আমরা সবাই জানি, I সমান PRT বাই 100, I সমান PRT বাই 100। এবার এখানে কি বলেছে সেই মানগুলো আমাকে বসিয়ে দিতে হবে। x% বার্ষিক সুদের হারে, তাই বার্ষিক সুদের হার আর এর জায়গায় x বসলো, কোনো মূলধন, তাহলে পিটা দেয়নি, মূলধন পিটা রইল, আর এর জায়গায় x বসলো, x বছরের সুদ x টাকা হলে, x বছরের, তাহলে টি এর জায়গায় আবার একটা x বসলো, নিচে 100, আর হচ্ছে সুদও বলেছে x, আই মানে সুদ x। এবার হচ্ছে x x কেটে যাবে, তাহলে এখানে কেটে গেলে এখানে রইল 1, 100 সাথে 1 গুণ করলে হবে 100, 100 সঙ্গে 1 গুণ করলে হবে 100, এই এক্সটা নিচে নেমে যাবে, তাহলে ডান দিকে শুধু পড়ে রইল পি, তাহলে পি এর ভ্যালু হয়ে গেল 100/x, 100/x মূলধনের পরিমাণ মানে পি 100/x, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমি পরেরটা করব। নেক্সট বলেছে বার্ষিক R% সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/50 25 টাকা হলে, এই একই অঙ্ক একই ফর্মুলাতে বসাবো। মোট সুদ বলেছে PNR/50 25, PNR/25 কোথায় বসলাম, এটা মোট সুদ, আয়ের জায়গায় বসালাম, আয়ের জায়গায় বসালাম PNR/25 সমান, এবার ডান দিকে হচ্ছে PRT/100, এই 100 লিখে দিলাম। এবার উপরে আছে পিআরটি, রেট অফ ইন্টারেস্ট বলেছে আর, সময় বলেছে n বছর n, আর মূলধনের পরিমাণ যেটা বের করতে হবে এটা ক্যাপিটাল পি,
এটা ক্যাপিটাল পি, এটা স্মল পি। এবার আমি কাটবো এন আর কেটে গেল, এটা 4 25 100। তাহলে মূলধনের পরিমাণ চেয়েছে, তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে এইটা, পি চেয়েছে, তা পি সমান কত হয়ে গেল, এই 4 আর আর গুণ হয়ে যাবে, 4 আর গুণ হয়ে গেলে হবে 4p। বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট 6x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়, যখন নিরূপকটা 0 হয়ে যায়। নিরূপক কি, নিরূপক হচ্ছে b² মাইনাস 4ac হচ্ছে নিরূপক। এবার আমাদের এখানে b² মানে b হচ্ছে x এর সহগ, এখানে x এর সহগ b আছে, আর a হচ্ছে x² এর সহগ, c হচ্ছে ধ্রুবক পদ একই আছে। তাহলে জাস্ট নিরূপকটা যখন কি হয়ে যায়, 0 হয়ে যায়, তখন বীজদ্বয় সমান হয়। এখান থেকে আমি c এর মানটা বের করব, বা b² সমান 4ac, b² সমান 4ac। এবার এই 4 এটা নিচে চলে আসবে, তাহলে c এর মান হয়ে যাবে b² বাই 4c। c এর মান হলো b² বাই 4c, b² বাই 4a, c এর মান b², এই 4 এটা নিচে নেমে যাবে, b² বাই 4a, এটা হচ্ছে সঠিক আনসার। এবার নেক্সট বলছে, একটু কালারটা চেঞ্জ করে নিই, 3x² প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দিয়েছে আলফা এবং বিটা। তাহলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে 8, আর নিচে বসবে x² এর সহগ 3। বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা মাইনাস এক্স এর সহগ বাই x² এর সহগ, আর বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা আলফা ডট বিটা, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা আলফা ডট বিটা, হাতে লেখা বাজে হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নাও। আলফা ডট বিটা হচ্ছে ধ্রুবক পদ বাই x² এর সহগ, ধ্রুবক পদ বাই x² এর সহগ, তার মানে 2/3। এবার আমাকে মান বের করতে দিয়েছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এবার আমি যদি লসাগু করি, তা আলফা বিটা হবে লসাগু, আর উপরে হবে বিটা প্লাস আলফা। এই যে বিটার সাথে 1 গুণ হবে, আলফার সাথে এই একটা গুণ হবে, বিটা প্লাস আলফা। এবার যদি মানটা বসিয়ে দিই, আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা একই ব্যাপার, -8/3, আর আলফা বিটা নিচে আছে, তার মান 2/3। এই 3 কেটে গেল, আর -8কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে -4। তো সি এরটা হচ্ছে সঠিক আনসার। এরপরে পরেরটাই যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 8। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের জ্যা হচ্ছে 10 সেন্টিমিটার, এইটা হচ্ছে বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা কেন্দ্র থেকে যদি আমি লম্ব টানি, সেটা কি করে, জ্যাটাকে কেন্দ্র থেকে যে লম্বটা টানবো সে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে দেয়। তার মানে এই সাইডটা 5 আর এই দিকটা 5, তাহলে এইখানটা হচ্ছে 5। আমি একটু কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এইখান থেকে এইটা হচ্ছে 5, টোটালটা হচ্ছে 10। আর বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে শুধু যদি আমি এইটুকু অংশ আঁকি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে 5, আর বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে, এটা ব্যাসার্ধ দিয়েছে 13, তাহলে এটা 13। আর আমরা জানি
জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করা হয় তার মানে এটা হয় 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে 13, এটা হচ্ছে 5, আর এটার মান বের করতে দিয়েছে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এই যে বৃত্তের কেন্দ্র এটা, জ্যা এটা, এই দূরত্বটা বের করতে দিয়েছে। তাই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হবে √, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলাম, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেট করি 169 মাইনাস 25 144, তার মানে হচ্ছে 12 12 144, 12। তাহলে সঠিক আনসার হবে বি এরটা 12 সেন্টিমিটার। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি আর উচ্চতা, ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। ওখান থেকে আমরা কিন্তু এটা বের করলাম। আর একটা এরকম অঙ্ক থাকে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি দুটো সমান যায়। এই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি দুটো সমান যায়, এ বি আর হচ্ছে সিডি, এ বি আর সিডি দুটো সমান যায়, সমান দৈর্ঘ্যের যায়। ও বিন্দু থেকে, ও হচ্ছে কেন্দ্র, ও বিন্দু থেকে এটা যদি এ বি জ্যা হয়, এ বি জ্যা এর দূরত্ব 4 সেন্টিমিটার, তাহলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? এটা এ বি জ্যা, এটা সিডি জ্যা, সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? হচ্ছে এক্স হবে। আমাদের একটা এক্সট্রা আছে, এক্সট্রা উপপাদ্য, যেখানে বলা আছে যে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এইটা আর এইটা, এই দুটো জ্যা যদি সমান হয় তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তার মানে এ যদি 4 সেন্টিমিটার হয়, এই এক্সটাও 4 সেন্টিমিটার হবে। তো এটা হবে সঠিক উত্তর। সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা মনে রাখবে। নেক্সট, ডিইএফ আর পিকিউআর, এদের ডিইএফ, এটা হচ্ছে ডিইএফ, এটা ডি নাম দিলাম, এটা সবই স্ট্রেট লাইন হবে, হ্যাঁ, মাউসের সাহায্যে আঁকছি, বেঁকে যাচ্ছে, ডিইএফ। আর পিকিউআর, এটা যখন আঁকবো ডি এর সাথে কিউ সমান, তাহলে এটা হচ্ছে ডি, এখানে আমি কিউ লিখবো, ডি কোণের সঙ্গে কিউ কোণ সমান, আর ই কোণের সঙ্গে আর কোণ সমান। দেখো তাহলে আমি এটা এখানে যেহেতু ই কোণ আছে, এখানটা আমি আর করব। এবার আমি এটা টেনে দিলাম, তাহলে এটা হয়ে যাবে পি। এবার যেহেতু দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হয়ে গেছে, এটার সাথে এটা ই কোণের সাথে আর কোণ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অটোমেটিক এই 3 নম্বর কোণ দুটো কিন্তু সমান হয়ে যাবে। এবার দুটো ত্রিভুজের তিনটে করে কোণ যদি সমান হয়ে যায়, তাদের সদৃশ্যকোণী ত্রিভুজ বলে। সদৃশ্যকোণী ত্রিভুজের কি হয়, অনুরূপ যে বাহুগুলো তারা সমানুপাতি হয়। এখানে বলেছে প্রদত্ত কোণটি সঠিক নয়। দেখো ইএফ, ইএফ মানে এই বাহুটা, এই বাহুটা সাথে পিআর, পিআর মানে এই বাহুটা, ইএফ বাই পিআর, ডিএফ বাই পিকিউ, ডিএফ, ডিএফ মানে এই বাহুটা, তাহলে এই বাহুটার সঙ্গে এইটা হবে পিকিউ, ডিএফ বাই পিকিউ, ঠিকই আছে। ইএফ বাই পিআর, ইএফ বাই পিআর, আর ডিএফ বাই পিকিউ। আমরা জানি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতে হয়। তাহলে আমি এখানে নাম দিচ্ছি, এই 1 1 এটা অনুরূপ বাহু, 2 2 এরা অনুরূপ বাহু, আর 3 3 এরা অনুরূপ বাহু। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইএফ বাই পিআর, ইএফ মানে 1, পিআর মানে 1, 1 বাই 1, ডিএফ বাই পিকিউ 2 বাই 2, ঠিকই আছে। কিউআর বাই পিকিউ, কিউআর মানে 3, কিউআর মানে 3, আর পিকিউ, পিকিউ 3 বাই 2, এখানে ইএফ বাই ডিএফ, ইএফ 1 বাই ডিএফ, না এটা ভুল হয়ে যাচ্ছে, এটা মিলছে না। নেক্সট দেখি, এটা দেখি ইএফ বাই পিআর, ইএফ মানে 1, পিআর বা আরপি, আরপি মানে 1,
ডিই মানে 3, কিউ আর 3, ঠিক আছে। এইটা ডিই মানে হচ্ছে 3, কিউ আর 3, ডিএফ 2 নম্বর বাহু, পিকিউ 2 নম্বর বাহু, সব মিলে যাচ্ছে, শুধু এটা মিলছে না এটা, তাহলে এইটা হচ্ছে সঠিক নয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9-এর আমরা দেখতে পেলাম বিটা হচ্ছে সঠিক নয়। এরপর আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 10। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বহিঃস্পর্শ মানে এই একটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে, আর এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। এবিটা হচ্ছে সাধারণ একটা এরকম স্পর্শক, যেটা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করবে মানে টাচ করে বেরিয়ে যাবে। এখানে আমার ঢুকে গেছে, এটা অ্যাকচুয়ালি ঢুকবে না, এ বি, আর এখানে যেখানে ছেদ করেছে এটা হচ্ছে সি। এবার বলছে এসিবি, এই কোণটা 90 ডিগ্রি হয়, এটাও একটা এক্সট্রা আছে। হ্যাঁ, এখন আর দেখতে হবে না, এটা তোমরা মনে রাখবে যে এটা সবসময় 90 ডিগ্রি হয়। এটা যদি আসে তোমরা 90 ডিগ্রি আনসার করবে। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এই কোণটা হচ্ছে এসিবি, কোণটা হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট আমরা যাচ্ছি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর একটা ত্রিভুজ এবিসি আঁকি। আমি আগে একটা এবিসি এঁকে নিলাম। এবার বলছে যে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর উপর ডিআরই এমনভাবে অবস্থিত যেন ডিই আর বিসি সমান্তরাল হয়। এটা প্যারালাল, এই যে ডি আর বিসি। আর বলেছে এডি বাই ডিবি, এডি এটা ডি আর এটা হচ্ছে ই। এডি বাই ডিবি এটা 3 ভাগ আর এটা 1 ভাগ। এডি এখান থেকে এত পর্যন্ত 3 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ, এটা বলে দিয়েছে। আর যদি ই এ 3.3 সেন্টিমিটার, 3.3 সেন্টিমিটার, তাহলে এসির দৈর্ঘ্য কত? এসি, তাহলে এখান থেকে আমরা দেখো এ ডিই আর এ বি সি হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, তাহলে অনুরূপ বাহুগুলির সমানুপাতি হবে। তো 3/1 মানে এডি বাই ডিবি বা এডি বাই এবি, একবারে যদি লিখি এডি বাই এবি, এবি হবে 3 আর 1 4, এডি বাই এবি ইজ ইকুয়াল টু এটা 4, এডি বাই এবি সমান এই হচ্ছে 3.3 বাই এসি, যেটা বের করতে দিয়েছে এসি। তাহলে এডিই ত্রিভুজের এডি বাহু বাই এবিসি বড় ত্রিভুজটার এবি বাহু, তা 3/3 আর যোগ 1, 3 আর 1 যোগ করলে 4 হয়, 3/4, আর এদিকটা ডান দিকে হচ্ছে 3.3 বাই এসি। এবার এখানটা যদি ক্যালকুলেট করা হয়, এটা 3কে কাটলে এটা 1.1, এবার এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এসির সঙ্গে 1 গুণ করলে এসি হবে, আর 1.1 এর সঙ্গে 4 গুণ করলে 4.4 হবে। এসি এর দৈর্ঘ্য হবে 4.4 সেন্টিমিটার। আর একবার বলে দিচ্ছি, এডি বাই এবি সমানই হবে এই বাই এসি। নেক্সট, এগুলো যেহেতু শর্ট কোশ্চেন, তো চারটের মধ্যে একটা অপশন চুজ করতে হয়। এগুলো বেশি লেখার দরকার নেই, আমি যেমন করছি এরকমই, এখানে একটা দাগ দিয়ে এখানে রাফ লিখে রাফ ওয়ার্কগুলো তোমরা এই নিচে করবে, আর এখানে আনসারগুলো যেটা আনসার হবে লিখে দেবে। নেক্সট, এই দুটো একই রকম, সেই জন্য একসাথে দিয়েছি। দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এটা কী করছে? বহিঃস্পর্শ করেছে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। একটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, একটা ব্যাসার্ধ 3 সেন্টিমিটার।
এই দিকেটা আমি ধরে নিচ্ছি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা 3 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে কি দূরত্ব কত হবে? এখান থেকে এখানে কি হবে? এটা 5 + 3, তাহলে হবে 8 সেন্টিমিটার। আর যদি অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ মানে এটা আগেরটা হচ্ছে বহিঃস্পর্শ, আর অন্তঃস্পর্শ মানে এইভাবে অন্তঃস্পর্শ হবে। বহিঃস্পর্শ সময় কি হচ্ছে? যোগ হচ্ছে, আর অন্তঃস্পর্শ সময় দেখো বিয়োগ হবে। এইটা হচ্ছে বড় ব্যাসার্ধটা, মানে বড় বৃত্তের ব্যাসার্ধটা, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে যদি নিই এইটা, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে বড় ব্যাসার্ধটা মাইনাস ছোট ব্যাসার্ধ। বড় ব্যাসার্ধ হচ্ছে 3.5, এর থেকে 2 বাদ যাবে, -2। 3.5 থেকে 2 বাদ দিলে 1.5। এটা নেক্সট 14, 14, 15 একই রকম। বলেছে 3x, যদি 3x সমান কোসেক আলফা হয় আর 3/x সমান কট আলফা হয়। কোসেক আলফা আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, কট স্কোয়ার আলফা সমান হচ্ছে 1, এটা আমরা জানি। এবার এখান থেকে যদি মান বসাই, দেখো কোসেক আলফা 3x, তাহলে কোসেক স্কোয়ার আলফা হচ্ছে 9x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস 3/x কট আলফা, তার আবার স্কোয়ার, এটা যদি স্কোয়ার করে দেওয়া হয় কত হবে? 9/x স্কোয়ার, 9/x স্কোয়ার সমান 1। এবার এখানে জানতে চেয়েছে 3 × x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এখানটা আমি যদি 3 কমন নিই, 3 কমন নেব না, পুরো 9 কমন নিয়ে নেব। 9 যদি কমন নিই তাহলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1 সমান 1। এবার 9 মানে দুটো 3, তো 3 × 3, 3 × 3, 3 × 3। এবার 3 × x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান জানতে চেয়েছি। তাহলে এই 3টাকে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে এটা কী হয়ে যাবে? 1/3। সঠিক আনসার হবে 1/3। এবার তোমাদের সেম এই 15এরটা কী আনসার হবে এটা তোমরা কমেন্টে লিখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ আমি যে 6খানা প্রশ্ন চয়েস করেছি এগুলো কিন্তু পড়ার চান্স রয়েছে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর 15এরটা তোমরা কিন্তু উত্তর বের করে কমেন্টে লিখবে কোনটা উত্তর হবে, ABCD অপশনের মধ্যে কোনটা উত্তর হবে, এটা তোমাদের কাজ দিচ্ছি। এরপর নেক্সট আমার যেটা রয়েছে 16টা দেখো, যে ট্যান আলফা কট আলফার যোগফলটা হচ্ছে 2, ট্যান আলফা ডট কট আলফা। এটা যেহেতু শর্ট কোশ্চেন আমি একটু অন্যভাবে করাচ্ছি। দেখো এটা মনে রাখবে, ট্যান আলফা কট আলফা হচ্ছে 2 তখনই হবে এটা যদি ট্যান আলফা মানে আলফা যদি 45 ডিগ্রি হয়, তা ট্যান আলফা মানে কত? ট্যান 45 ডিগ্রি 1 প্লাস কট 45 ডিগ্রি 1 সমান 2। তাহলে আলফার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে কিন্তু আনসার হবে 1 + 1 2 হবে। তাহলে 45 ডিগ্রি, ট্যান 45 মানে 1, কট 45ও 1। এবার 1 টু দি পাওয়ার 13, 1-এর পাওয়ার যাই হোক না কেন সবসময় 1ই হবে। আবার কট আলফা 1, তো 1-এর পাওয়ার যাই হোক না কেন সবসময় 1ই হবে। তাহলে 1 + 1 সবসময় কিন্তু আনসার হবে 2। আর এটা যদি এমনি ক্যালকুলেশন করে করতে যাও তাহলে এটা করা যেতে পারে অন্যভাবে। যদি এটা খুবই সহজ, আর অন্যভাবে দেখো আমি দেখাচ্ছি। কটের জায়গায় তোমরা লিখবে ট্যান আলফা প্লাস, এটা যদি 2 নম্বরের আসে তখন তো করে দেখাতে হবে, তখন এইভাবে লিখবো কট আলফা মানে 1/tan আলফা সমান 2। তাহলে এবার যদি আমরা এটা লসাগু করি, তাহলে নিচে হবে ট্যান আলফা আর উপরে হবে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2। এবার এই ট্যান আলফার সঙ্গে 2 গুণ হয়ে 2 ট্যান আলফা হবে। এই 2 ট্যান আলফাটা যদি এইদিকে আসে কী হবে? ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 সমান 0। এটা নিচের লাইনটা আসছে ট্যান স্কোয়ার আলফা
মাইনাস 2 tan আলফা, tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0। তার মানে এটা কিসের কার ফর্মুলা? tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার হয়ে গেল 0। তাহলে এখান থেকে বলতে পারবো tan আলফা মাইনাস ওয়ান, tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে tan আলফা মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারবো মাইনাস 1টা ডান দিয়ে গেলে tan আলফা সমান 1, tan আলফা সমান 1। আবার cot আলফা মানে কি? cot আলফা মানে 1 বাই tan আলফা, তাহলে 1 বাই 1 সমান 1। তাহলে tan আলফার মানও 1 হচ্ছে, cot আলফার মানও 1 হচ্ছে। তাহলে 1 প্লাস 1 2। এইভাবে তোমরা লিখে লিখে যদি করতে হয়, মানে 2 নম্বরে যদি আসতে তোমাদের এইভাবে করতে হবে। নেক্সট, এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত? এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের তিনটে কোণ হচ্ছে, কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। এবারে যদি 180 ডিগ্রি 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি তিনটে কোণ হচ্ছে 180 ডিগ্রি। এবার সবাইকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসবে? এ বাই 2 প্লাস, এই ভাগটা আমি একবারে করে দিচ্ছি দুজনকে একসাথে, বি প্লাস সি বাই 2 সমান 180 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে হবে 90 ডিগ্রি। এবার এই এ বাই 2টাকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এবার আমি বোথ সাইডে সাইন লিখছি, এই বাঁ দিকে একটা সাইন লিখছি আর ডান দিকেও একটা সাইন লিখছি। তাহলে সাইন 90 ডিগ্রি, বাঁ দিকেও একটা সাইন, ডান দিকেও একটা সাইন লিখছি, এখানেও একটা সাইন, এটাও সাইন ওটাও সাইন। একটু কষ্ট করে বুঝে নাও, হাতে লেখা খুব একটা ভালো হচ্ছে না। সাইন বি প্লাস সি বাই 2 সমান সাইন এইটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, এখানে থিটার জায়গায় এ বাই 2 আছে, তাহলে কস এ বাই 2। সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 মানে হচ্ছে কস এ বাই 2। তাহলে এই বি একটা হবে আনসার। নেক্সট, এ প্লাস বি, এই একই ফর্মুলা ব্যবহার করে হবে। এ প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ট্যান এ দিয়েছে 3/4, ট্যান এ 3/4, ট্যান এ এ মানে কি? 90 ডিগ্রি মাইনাস বি, এ মানে বিটা যদি এদিকে চলে আসে, ট্যান 90 ডিগ্রি মাইনাস বি, ট্যান 90 ডিগ্রি মাইনাস বি সমান 3/4। ওই একই ফর্মুলা, এখানে যে ফর্মুলাটা ব্যবহার করলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, এখানেও কিন্তু ট্যান 90 ডিগ্রি মাইনাস বি মানে হচ্ছে কট বি। তাহলে কট বি হবে ডান দিকে 3/4, যা আছে তাই থাকবে, তাহলে এরটা আনসার হবে 3/4। ট্যান এ 3/4 যদি হয়, কট বিও হবে 3/4। নেক্সট, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, শঙ্কুর ছবিটা কীরকম হয়? এরকম, এই যে হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে উচ্চতা। এই ব্যাসার্ধটা যদি দ্বিগুণ করে দেওয়া হয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করে দেওয়া হলো, উচ্চতাই বাড়িয়ে দেওয়া হলো ডবল, আর এই ব্যাসার্ধটাও ডবল করে দেওয়া হলো। তাহলে এখন যে শঙ্কুটা তৈরি হলো, সেটা পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? দেখো, শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার যদি এগুলো সব ডবল করে দেওয়া হয়, মানে 1/3 পাই, 8টাকে ডবল করে দেওয়া হলো 2r, 2rও, তা 2r এর হোল স্কোয়ার, 2r এর হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, 4টা আগে নিয়ে চলে এলাম, আর আর স্কোয়ার। আবার এটাকে এইচটাকে ডবল করে দেওয়া হয়েছে এইচ, আর 2টাকে আগে নিয়ে এলাম, তা 2 ইন্টু এটা। তাহলে এবার 4 2 8, এটা মানে হলো 8/3। এবার 8 ইন্টু 1/3 লিখছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ।
এইটা হচ্ছে আগের আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, আর এখন হলো তার সাথে 8 গুণ হয়ে গেল, তাহলে এইটা হবে 8 গুণ। নেক্সট 26, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় হচ্ছে 9। গড় আমরা জানি এদেরকে সব যোগ করে ভাগ করতে হয়, যটা সংখ্যা আছে। তাহলে 6 এখানে সব যোগ করব, 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 14 প্লাস এক্স প্লাস ওয়াই, আর ভাগ হবে সব কটা 1 2 3 4 5 6 6, এইটাই হচ্ছে গড়, এটা 9। তাহলে এটা 8 আর 14 20 26 35, তাহলে 35 এর পরের লাইন হবে 35 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই সমান, এই 6টা দিকে চলে আসবে, গুণ হয়ে যাবে, 6 9 54, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে 54 থেকে 35 বাদ, 54 থেকে 35 বাদ দিয়ে দিলে হবে 21, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 54 থেকে 35 বাদ 21 হবে তো, হ্যাঁ 35, হ্যাঁ ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান 21। এই 35টার রাইট সাইডে আসবে, -35 হবে, তাহলে কত হয়ে যাবে। নেক্সট, এই তথ্যের 30 34 35 36 37 38 39 40, এই তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। আগে এই তথ্যে যদি 35 থাকে, এই তথ্যের মধ্যমা দেখি, এই দিক থেকে 4টে বাদ গেল, আচ্ছা এই দিক থেকে 4, আচ্ছা এই দিক থেকে 3টে বাদ, এই দিক থেকে 3টে বাদ, মধ্যমা হচ্ছে 36 প্লাস 37/2, 36 প্লাস 37/2, মানে এদের গড় 36 আর 37 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 36.5, এর হচ্ছে এখন মধ্যমা। এবার যদি এখান থেকে 35 বাদ দিয়ে দেওয়া হয়, এবার যদি 35টা এদের থেকে বাদ দিয়ে দিই, তাহলে 35 নেই, এখানে ধরে নিচ্ছি 35 নেই, 35 নেই, তাহলে কটা রয়েছে তথ্য রড, এটা 1টা 2টো 3টে 4টে 5টা 7টা, মানে মাঝেরটা হবে মধ্যমা, এই দিক থেকে 1 2 3টে বাদ গেল, এদিকে 37 হচ্ছে উত্তর। 35 যদি না থাকে তাহলে 37 হচ্ছে মধ্যমা, ঠিক মাঝেরটা। ক্রম অনুসারে সাজাতে হবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, মাঝে যেটা হবে, যেহেতু এখানে অড নাম্বার রয়েছে, মাঝেরটা হবে মধ্যমা, তাহলে হলো 37। আগে হয়েছিল 36.5 আর এখন হলো 37, তাহলে কত বৃদ্ধি পেল? 0.5 বৃদ্ধি পেল। নেক্সট 16 15 17 16 15 এক্স 19 17 14, এই তথ্যগুলির সংখ্যাগুরু মান 15 হলে এক্সের মান কত? এটা তোমরা সবাই জানো, তবু একবার মনে করিয়ে দিলাম। দেখো এটা 16 দেখো দুবার আছে, 17 দুবার আছে, 15 দুবার আছে, তাহলে এখানে সংখ্যাগুরু মানে কি, যেটা বেশি থাকবে, বেশি বার থাকবে, এখানে 16 15 17 সবাই দুবার করে আছে, তাহলে সবাই সংখ্যাগুরু মান। কিন্তু এখানে বলেছে এই তথ্যটার সংখ্যাগুরু মান হচ্ছে 15, তাহলে নিশ্চয়ই 15কে বেশি বার থাকতে হবে, তাহলে এক্সের জায়গায় নিশ্চয়ই এখানে 15 হবে, তাহলে 3 বার 15 হয়ে যাচ্ছে, তাহলে 15 বেশি বার হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু এক্সের জায়গায় এখানে 15 হতে হবে, এটা হবে সঠিক আনসার। নেক্সট, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো, এটা ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে এই তথ্যের মধ্যমা। আমি দেখি কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা মানে মাঝের দুটোর গড় হবে মধ্যমা। তাহলে এই দিক থেকে 4 বাদ গেল, 4টে, এই দিক থেকে 4টে তথ্য বাদ গেল, তাহলে মাঝে রইল 2টো, এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স প্লাস 4, এদের গড়টাই হবে কিন্তু মধ্যমা বাই 2, দুটো তথ্য আছে, 2 সমান হচ্ছে 24। দেখো ক্যালকুলেশন করো, 24 2 48, 48 থেকে 4 আর 2 6 বাদ গেল, 42 হলো, 2x সমান 42, তাহলে x সমান 21, x সমান হবে, এটা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে x সমান হয়ে যাচ্ছে 21। নেক্সট, এরপরে হচ্ছে 24, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27, ঘনক যেহেতু, ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব,
তাহলে প্রথমটার বাহু যদি A1 হয় সেটা কিউব, অনুপাত পরের বাহুটা যদি A2 হয় A2 কিউব, এটা হচ্ছে 1:27, 1 মানে 1 কিউব, 27 মানে অনুপাত 3 কিউব। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1 অনুপাত 27। এবার হচ্ছে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে এখান থেকে আমি যদি পাবো A1 is to A2 is equal to 1:3। এটা বোথ সাইড কি করলাম, যেহেতু কিউবগুলো আছে বোথ সাইড কেটে যাবে, তাহলে এটা আসছে। এবারে এটা যদি স্কোয়ার করি তাহলে 1 স্কোয়ার মানে 1 আর 3 স্কোয়ার মানে কিন্তু 9, 3 স্কোয়ার মানে 9, বোথ সাইড স্কোয়ার করলাম। এবারে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 যেহেতু এটা অনুপাত, তাহলে অনুপাতের আমরা জানি যে উত্তর পদ এবং পূর্ব পদকে একই জিনিস দিয়ে ভাগ অথবা গুণ করা যায়। তাহলে এটা হচ্ছে প্রথম ঘনকের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল, এটা দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে উত্তরটা হচ্ছে 1:9। নেক্সট বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক। S, তাহলে S, এবার যদি বাহুটা A হয় তাহলে S সমান হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। বাহু যদি A হয় সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, তাহলে S হচ্ছে 6a স্কোয়ার। আর কর্ণের দৈর্ঘ্য D, D হচ্ছে √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। এবার আমি যদি বোথ সাইড স্কোয়ার করি এই পরের সমীকরণটাকে, তাহলে হবে D স্কোয়ার সমান 3a স্কোয়ার, D স্কোয়ার সমান 3a স্কোয়ার। আর এখান থেকে আমি পাবো S/6 সমান a স্কোয়ার। a স্কোয়ারের ভ্যালু পাচ্ছি S/6, এই a স্কোয়ারের জায়গায় S/6 বসাবো, 3 ইন্টু S/6, এই 3 আর 6 কেটে গিয়ে 2 হবে, তাহলে D স্কোয়ার সমান হয়ে গেল S/2, S/2। এটাই হচ্ছে S ও D এর মধ্যে সম্পর্ক। নেক্সট, এটাই আজকের মতো লাস্ট কোয়েশ্চেন। ওজাইভ লেখচিত্রটি হলো, ওজাইভ দিয়ে আমরা কি নির্ণয় করি, মধ্যমা নির্ণয়।